আমি আনোয়ার হোসেন আবারও লকডাউন পিরিয়ডের দশম শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজকে তৃতীয় অধ্যায়ের ওহাবি আন্দোলন নিয়ে আলোচনা করব। তো মূলত আমরা বাংলার যে ওহাবি আন্দোলন সেটাই আমাদের পাঠ্য বিষয় রয়েছে সিলেবাসে। তবু আমরা এই ওহাবি আন্দোলন কীভাবে সূচনা হলো, কোথায় হলো এবং এই ওহাবি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, তারপরে আমরা বাংলায় কীভাবে তিতুমিরের নেতৃত্বে এই ওহাবি আন্দোলন সংগঠিত হলো সেটা নিয়ে আলোচনা করব। ওহাবি আন্দোলন ওহাবি আন্দোলন নিয়ে আলোচনা করার আগে আমরা এই ওহাবি শব্দটির অর্থ কি এটা জানব। ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ বা পুনর্জন্ম। এবং এই ওহাবি আন্দোলনের যে সূচনা মূলত আরবে হয়েছিল এবং যিনি করেছিলেন তিনি হচ্ছেন আব্দুল ওহাব। আব্দুল ওহাবের নেতৃত্বে আরবে এই ওহাবি আন্দোলন শুরু হয়েছিল। তো ওই ওহাবি আন্দোলনের কি উদ্দেশ্য নিয়ে আব্দুল ওহাব শুরু করেছেন এটা আমাদের জানতে হবে। মূলত এই ওহাবি আন্দোলনের উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের সংস্কার করা। যে আমরা বললাম যে ওহাবি আন্দোলনের যে অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম, যে ইসলাম ধর্মের মধ্যে আব্দুল ওহাবের কথা অনুযায়ী যে ইসলাম ধর্মে বিভিন্ন রকমের ইসলামিক হিস্ট্রি কালচার প্রবেশ করেছে। তাহলে ইসলাম বহির্ভূত কাজ মানুষ করতে শুরু করেছে। ইসলাম বহির্ভূত কাজগুলোকে অবসান ঘটিয়ে কুরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ অনুসারে যে ধর্ম প্রচারিত হয়েছে সেই ধর্মকে নতুন করে আবার পুনঃপ্রতিষ্ঠা করা। ইসলাম ধর্মে অনুসারী মানুষরা বিভিন্ন অইসলামিক কাজ, যেমন সুদের কারবার, মহাজনী কারবার করছে, মদ, জুয়া, পীর মুরিদ মানা বা শ্রাদ্ধানুষ্ঠান যেটাকে ফাতিহা বলা হয়, এরকম অনেক ইসলাম বা কুরআন বহির্ভূত কাজ ইসলাম ধর্মের মানুষরা, মুসলিমরা করছে। এবং সেগুলোকে সংস্কারের জন্যই এবং ইসলামের মূল আদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এই আব্দুল ওহাবের নেতৃত্বে ওহাবি আন্দোলন শুরু হয়েছিল। মূলত বলা যেতে পারে ইসলাম ধর্মের সংস্কারের জন্যই আব্দুল ওহাব এই আন্দোলন শুরু করেছিলেন আরবে। এখান থেকে আমরা তিনটে বিষয় জানতে পারলাম। ওহাবি শব্দের অর্থ হচ্ছে নবজাগরণ, আরবে আব্দুল ওহাবের নেতৃত্বে হয়েছিল এবং এর উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মের সংস্কার করা। এবার আমরা ভারতে চলে আসব। তিনটে বিষয় তোমরা ভালো করে মনে রাখবে। ভারতে এই ওহাবি আন্দোলনের সূচনা ঘটিয়েছিলেন ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আব্দুল আজিজ। ঠিক আছে, দুই মুসলিম সন্ত ওয়ালিউল্লাহ এবং তার পুত্র আব্দুল আজিজ, তারা ভারতবর্ষে এই ওহাবি আন্দোলনের সূচনা করেছিলেন। এবং তারা মূলত এখানেও ভারতেও ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যেই ওহাবি আন্দোলনটা পরিচালনা করেছিলেন এবং ইসলাম ধর্মের শুদ্ধিকরণ ছিল তাদের মূল উদ্দেশ্য। কিন্তু ভারতবর্ষে ওহাবি আন্দোলনের যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন সৈয়দ আহমদ। ইনি শাহ সৈয়দ আহমদ কিন্তু নন, আলিগড়ের আন্দোলনের যিনি নেতা শাহ সৈয়দ আহমদ, এই সৈয়দ আহমদ কিন্তু এক নয়। ঠিক আছে, তো এই রায়বেরেলির সৈয়দ আহমদ ভারতবর্ষে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা। তিনি ভারতবর্ষে আরবের যে ওহাবি তাদের অনুকরণ করে ধর্ম সংস্কারের উদ্দেশ্যেই ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠা প্রাথমিকভাবে শুরু করেছিলেন। কিন্তু সৈয়দ আহমেদের নেতৃত্বে ওহাবি আন্দোলন শুধুমাত্র ধর্ম সংস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। তিনি ইংরেজ সরকার, তাদের সহযোগী মহাজন, জমিদার, নীলকর, এদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলেছে। এবং তার মূল লক্ষ্য হচ্ছে যে ভারতবর্ষ ইংরেজরা দখল করেছে, ভারতবর্ষ দারুল হার্বে পরিণত হয়েছে, বিধর্মীদের দেশে পরিণত হয়েছে এবং একে
ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে তাকে দারুল ইসলাম বা ইসলামের দেশে পরিণত করতে হবে। অর্থাৎ সৈয়দ আহমেদের সময়তেই ওহাবি আন্দোলন ধর্মীয় আন্দোলন থেকে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। দারুল হার্ব কথার অর্থ, এরকম প্রশ্ন আসতে পারে, দারুল হার্ব কথার অর্থ কি? বিধর্মীদের দেশ। দারুল ইসলাম ইসলামের দেশ। এবার বাংলায় আমাদের আলোচ্য মেন বিষয় হচ্ছে বাংলায় ওহাবি আন্দোলন। তো বাংলায় ওহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মীর নিসার আলী, যাকে সাধারণত তিতুমির নামে তিনি পরিচিত। এখানে প্রশ্ন হতে পারে যে তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। তো তিতুমিরের নাম মীর নিসার আলীর নাম তিতুমির কেন হয়েছে এ নিয়ে একটা যেহেতু গল্প রয়েছে যে মীর নিসার আলী বাল্যকালে দীর্ঘ সময় ধরে জ্বরে ভুগছিলেন এবং তার কারণেই তাকে তুলসী পাতার রস দীর্ঘদিন ধরে খাওয়ানো হয়েছিল। অর্থাৎ তুলসী পাতার রস তো তেতো, তার জন্য তাকে প্রথমে তিতু মিয়া বলা হতে শুরু করেছিল, তারপরে তিনি তিতুমির হয়ে যায়। তো তিতুমিরের নেতৃত্বে বা মীর নিসার আলীর নেতৃত্বেই বাংলায় ওহাবি আন্দোলন গড়ে উঠেছিল। কীভাবে গড়ে উঠল? এই তিতুমির প্রথমে মক্কায় গিয়েছিলেন হজ করতে। হজ করতে গিয়ে সেখানে সৈয়দ আহমেদের সঙ্গে দেখা হয়। তিনি ভারতবর্ষে প্রকৃত ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা সেই সৈয়দ আহমেদের সঙ্গে মক্কায় গিয়ে হজ করতে গিয়ে দেখা হয় এবং সৈয়দ আহমেদের সংস্পর্শে এসেই তিতুমির তিনি ওহাবি আদর্শে অনুপ্রাণিত হন এবং বাংলায় এসে তিনি ওহাবি আদর্শ প্রচার করতে শুরু করলেন। এই তিতুমির, তো দেখতে পাচ্ছ যে তিতুমির মক্কায় যান, তারপরে তিনি সৈয়দ আহমদের সংস্পর্শে এসে তার শিষ্যত্ব গ্রহণ করে, তারপরে তিনি মক্কা থেকে ফিরে এসে ইসলাম ধর্মের সংস্কার আত্মনিয়োগ করেন। তারও উদ্দেশ্য ছিল প্রথমে ইসলাম ধর্মের যে কুসংস্কার বা ইসলাম বহির্ভূত কাজ মানুষ করছে সেগুলিকে পরিহার করে ইসলামের মূল আদর্শে সেই সমস্ত মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু অচিরেই ওই তিতুমির দেখলেন যে না, শুধুমাত্র ইসলাম ধর্মের সংস্কারের মাধ্যমেই এই আন্দোলনকে ধরে রাখলে চলবে না। এই সাধারণ মানুষ, কৃষক, সাধারণ মানুষকে যে সমস্ত শোষক শ্রেণী শোষণ নিপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন করে তুলতে হয়। অর্থাৎ ইংরেজ জমিদার নীলকর মহাজন, যারা দরিদ্র নিম্ন শ্রেণীর বহু হিন্দু মুসলমান কৃষকদের শোষণ অত্যাচার চালাচ্ছে, এবার তাদের বিরুদ্ধে প্রচার শুরু করলেন। যখন এরকম কাজ শুরু করলো তিনি, তখন দলে দলে হিন্দু মুসলিম নির্বিশেষে নিম্ন শ্রেণীর যারা মানুষ তারা সবাই তিতুমিরের শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করল। তারপর তিতুমির এই সমস্ত শোষক জমিদার মহাজন নীলকরদের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে তুললেন। তো বিভিন্ন অঞ্চলে তাদের আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যেমন 24 পরগনা, নদিয়া, মালদহ, রাজমহল, বিভিন্ন অঞ্চলে তিতুমির কিন্তু আন্দোলন গড়ে তুলেছিলেন। এবং প্রথম থেকে তিতুমির এই আন্দোলন চলাকালীন সময়ে জমিদারদের খাজনা দিতে বারণ করা হলো, অনেকে খাজনাও দেওয়া হলো না, এবং বিভিন্ন জমিদারদের বাড়িঘর লুট এবং আক্রমণ তারা শুরু করেছিল। ওতে পাল্টা জমিদার নীলকর মহাজনরা কিন্তু এই ওহাবিদের উপর অত্যাচার শুরু করেছিল ব্যাপকভাবে। যেমন কুড়ার জমিদার কৃষ্ণদেব রায় এই ওহাবিদের সাহায্য করার জন্য তাদের দাড়ির উপর জরিমানা বা কর আরোপ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ঘোষণা করেছিলেন যে কুড়ার জমিদার কৃষ্ণদেব রায় যে কোনো ওহাবি যদি পাকা বাড়ি করে তাহলে 1000 টাকা জরিমানা, কাঁচা বাড়ি করলে কর, কাঁচা বাড়ি করলে 500 টাকা কর দিতে হবে, এমনকি কেউ যদি ওহাবিদের আশ্রয় দেয় তাহলে তাকে জরিমানা করা হবে। এরকমভাবে বিভিন্ন জমিদার নীলকর মহাজনরা
ওহাবিদের ওপর অত্যাচার শুরু করে। এরপর তিতুমির তিনি আরও তার আন্দোলনটাকে সংগঠিত করার জন্য এই নারকেলবেড়িয়া গ্রামে একটা বাঁশের কেল্লা তৈরি করলেন, দুর্গ। এখান থেকে তিনি তাদের আন্দোলনটা পরিচালনা করার সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ নারকেলবেড়িয়া গ্রামে, বাদুড়িয়া থানার 10 কিলোমিটার দূরে এই নারকেলবেড়িয়া গ্রাম অবস্থিত। তো সেখানে তিনি বাঁশের কেল্লা তৈরি করেন। এখানে ইট, বেল, পাথর এরকম তারা অস্ত্রশস্ত্র এখানে অস্ত্রশস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের বিদ্রোহ পরিচালনা করেছিল। এরপর তিনি কি করলেন যে তিতুমির বারাসাত এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চল তিনি দখল করে নিলেন এবং সেখানে তিনি ঘোষণা করলেন যে এখান থেকে ইংরেজ শাসন অবসান, এবং নিজেকে বাদশাহ বলে ঘোষণা করলেন। বারাসাত এবং বসিরহাট অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলকে ইংরেজ মুক্ত করে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করলেন। সেই সঙ্গে তার প্রধানমন্ত্রী হিসাবে মঈনুদ্দিনকে মনোনীত করলেন এবং সেনাপতি হিসাবে গোলাম মাসুদ। তো তিতুমিরের সেনাপতি প্রধানমন্ত্রী হচ্ছে মঈনুদ্দিন এবং সেনাপতি ছিলেন গোলাম মাসুদ। এই বিষয়গুলো তোমরা ভালো করে মনে রাখবে। এরপর যখন এইভাবে বাঁশের কেল্লা তৈরি করে তিতুমির মীর নিসার আলী আন্দোলন শুরু করলো, তখন উইলিয়াম বেন্টিং ছিলেন গভর্নর জেনারেল। তার কথা মতো এই তিতুমিরের বাহিনীর উপর, ওহাবিদের উপর তারা ইংরেজরা ঝাঁপিয়ে পড়ল এবং উভয় পক্ষের মধ্যে একটা তুমুল যুদ্ধ হলো এই নারকেলবেড়িয়াতেই। এবং এই যুদ্ধে তিতুমিরের বাহিনী প্রায় 600 অনুগামী, তারা তাদের যেগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল, কাঁচা, বেল, ইট, তীর, ধনুক, বর্ষা, এই সমস্ত নিয়ে তারাও ব্রিটিশদের বিরুদ্ধে আঘাত হানল। কিন্তু কি হলো যে 1831 খ্রিস্টাব্দের এই লড়াইয়ে ব্রিটিশদের সেনাপতি মেজর স্কটের নেতৃত্বে বিশাল শক্তিশালী বাহিনী তিতুমির ও তার অনুগামীদের কিন্তু শোচনীয়ভাবে পরাজিত করে। এই লড়াইয়ে তিতুমির প্রাণপণে লড়াই করেছিলেন এবং সেই যুদ্ধক্ষেত্রেই প্রাণপণে লড়াই করেই নিজের প্রাণ ত্যাগ করেন। এরপরেও তার সেনাপতি যে গোলাম মাসুম, তাকে ইংরেজরা ধরে নেই এবং তাকে তার যে বাঁশের কেল্লা নারকেলবেড়িয়ার, সেখানে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এই যে বাঁশের কেল্লা কে কেন্দ্র করে বসিরহাট এবং বারাসাত অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে তিতুমির দখল করে নিজেকে বাদশাহ ঘোষণা করা এবং তার পরিপ্রেক্ষিতে ইংরেজের সঙ্গে যে লড়াই, পুরো ঘটনাটাকে বলা হয় বারাসাত বিদ্রোহ। তো বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝাই, এ নিয়ে তোমাদের কিন্তু প্রশ্ন হতে পারে, বারাসাত বিদ্রোহ বলতে কি বোঝো, তো বিষয়গুলো মনে রাখবে। তো এইভাবে ইংরেজরা তিতুমিরের এই আন্দোলনকে থামিয়ে দিয়েছে। এবার আমরা এই ওহাবি আন্দোলনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যদিও ওহাবি আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যে অনেক বিস্তর মতভেদ রয়েছে, তবুও আমরা এক এক করে দেখব। তো প্রথমেই বলা যেতে পারে এটা একটা শুদ্ধিকরণ আন্দোলন। শুদ্ধিকরণ হচ্ছে যে ইসলাম ধর্মের মধ্যে যে কুসংস্কার রয়েছে সেটাকেই শুদ্ধ করার জন্যই এটা হয়েছিল বলে অনেক ঐতিহাসিক বলেন যে ওহাবি আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল ইসলাম ধর্মের কুসংস্কার দূর করা এবং পবিত্র কোরআন নির্দেশিত পথে ইসলামের শুদ্ধিকরণ ঘটানো। ইসলাম ধর্মে অনেক কুসংস্কার প্রবেশ করেছে, সেগুলোকে কোরআন নির্দেশিত পথে নতুন করে পুনঃপ্রতিষ্ঠা করা, শুদ্ধিকরণ ঘটানো, এটা ছিল উদ্দেশ্য। অনেকে বলে থাকে এর প্রকৃতিগত বৈশিষ্ট্যগতভাবে শুদ্ধিকরণও বলা যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে জমিদার বিরোধিতা। অর্থাৎ পরবর্তীকালে আমরা কি দেখলাম যে শুধুমাত্র ইসলাম ধর্মের সংস্কারের মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ থাকেনি। যারা শোষক শ্রেণী, জমিদার, নীলকর, মহাজন, তাদের
অত্যাচার এর বিরুদ্ধেও এরা আন্দোলন করেছিল। তাদের লক্ষ্য হয়ে গেছিল জমিদার নীলকর এবং মহাজনদেরকে ধ্বংস করা, আধিপত্যকে ধ্বংস করাও এই ওহাবিদের উদ্দেশ্য ছিল। জমিদার বিরোধিতা ওই এই আন্দোলনের উদ্দেশ্য ছিল। যেমন বিনয় ভূষণ চৌধুরী বলেছেন যে তিতুমিরের সংগ্রাম জমিদারের বিরুদ্ধে, অর্থাৎ বিনয় ভূষণ ওহাবি আন্দোলনকে জমিদার বিরোধী আন্দোলন হিসাবেই চিহ্নিত করেছেন। ব্রিটিশ বিরোধিতা, কারণ এই জমিদার মহাজন এবং নীলকরদের যারা সহযোগী ছিলেন, রক্ষাকর্তা ছিলেন, তিনি হচ্ছেন ব্রিটিশ শাসক। তাই এই আন্দোলন যেহেতু জমিদার নীলকর মহাজনদের বিরুদ্ধে ছিল, স্বাভাবিকভাবেই তাদের রক্ষাকর্তা যে ব্রিটিশ ইংরেজ, তাদের বিরুদ্ধেও এরা গড়ে উঠেছিল। এটাকে আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনও বলতে পারি। এই আন্দোলন শেষ পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনেই রূপান্তরিত হয়েছিল। যেমন শশীভূষণ চৌধুরী বলেছেন যে এই আন্দোলন ছিল প্রবলভাবে ব্রিটিশ বিরোধী। স্পেলিং মিস্টেক আছে এখানে, ভালো করে দেখে নেবে। আমরা দেখি স্বাধীনতা, ওহাবিদের আরেকটা লক্ষ্য ছিল যে ব্রিটিশ শাসন এবং দেশীয় জমিদারদের আধিপত্যকে ধ্বংস করে স্বাধীনতা অর্জন এবং নিজেদের শাসন প্রতিষ্ঠা করা। কারণ আমরা দেখেছি যে তিতুমির বারাসাত এবং বসিরহাট অঞ্চলকে দখল করে নিজেকে বাদশা বলে, স্বাধীন বাদশা বলে ঘোষণা করেছে। তো এদের একটা লক্ষ্য ছিল স্বাধীনতা। এই হচ্ছে ওহাবি আন্দোলনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রশ্ন, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, বিভিন্ন রকম হয়ে থাকে। ওহাবি আন্দোলনের প্রকৃতি বৈশিষ্ট্য দিয়ে থাকে, বা শুধুমাত্র দিয়ে থাকে যে ওহাবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো, বা ওহাবি আন্দোলনের উদ্দেশ্য কী ছিল। ছোট অনেক প্রশ্ন হয়ে থাকে যে ওহাবি আন্দোলনের সূচনা কোথায় হয়েছিল, কে করেছিলেন, ওহাবি কথার অর্থ কী, বাংলায় ওহাবি আন্দোলনের সূচনা কে করেছিল, বা তিতুমিরের আসল নাম কি, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, এরকম বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নগুলো অবশ্যই উত্তর তোমরা দিতে পারবে।